আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। এবার বিএনপির পালা। আগামী 12ই জানুয়ারি বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। সংলাপের উদ্দেশ্য আপনারা জানেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন। 14ই ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করছেন। তারই অংশ হিসেবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন কি করবে বিএনপি, সেটি হলো বড় প্রশ্ন। বিএনপির স্থায়ী কমিটির যে সিদ্ধান্ত, অর্থাৎ নীতি নির্ধারণী যে কমিটি, বিএনপির স্থায়ী কমিটি বলা হয়, সেই কমিটির বৈঠকের সিদ্ধান্ত যে সংলাপে তারা যাবে না। কেননা তারা মনে করছে যে এই সংলাপ অর্থহীন। একমাত্র নিরপেক্ষ সরকার গঠন ছাড়া আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার নীতিগত সিদ্ধান্ত বিএনপির। আপনারা জানেন যে কয়েকদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার কারণে চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তার কারণ যে বিএনপির অবস্থান হচ্ছে যে বর্তমান যে নির্বাচন কমিশন, তার অধীনে কোনো নির্বাচনে স্থানীয় জাতীয় কোনো পর্যায়ের উপনির্বাচনেও তারা অংশ নেবে না। সেই কারণে কিন্তু দেখছেন নিশ্চয়ই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু অনেক জায়গায় বিএনপির প্রার্থী আছে স্বতন্ত্র হিসেবে, কিন্তু দলীয়ভাবে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে 12ই জানুয়ারি যেই আমন্ত্রণ, সেই আমন্ত্রণ কি রক্ষা করবে না? যদি রক্ষা করে তাহলে কি হবে, আর যদি রক্ষা না করা হয় তাহলে কি হবে? এটি নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথাবার্তা আছে, আলোচনা আছে। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন যে বিএনপি সংলাপে অংশ নিলে ভালো করবে। আবার দলের পক্ষ থেকে ওবায়দুল কাদের বলছে যে বিএনপি আসুক বা না আসুক, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কাজ চলবে। এটি তথ্যমন্ত্রীও বলেছেন। তাহলে আমরা সরকারি ভাষ্য দুরকম পাচ্ছি। আইনমন্ত্রী বলছেন যে সংলাপে অংশ নিলে বিএনপির জন্য ভালো হবে, আর অন্যরা বলছেন যে সংলাপে আসুক বা না আসুক এইভাবেই চলবে। এইভাবেই চলেছে। 2014-তে বিএনপি আসে নাই নির্বাচনে, নির্বাচন হয়েছে। 2018 সালে এসেছে বটে, কিন্তু তারপরে কি নির্বাচন হয়েছে আমি আবার সেটি ব্যাখ্যা করতে চাই না, সেটা আপনারাও জানেন। তো হচ্ছে, তো চলছে। এখন যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলোতে বিএনপি নেই, তাতে কি হচ্ছে নির্বাচন। এখন এই নির্বাচনটা কতখানি গুরুত্ব বহন করে যেভাবে নির্বাচনগুলো হচ্ছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে নির্বাচনের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। ভোট কেন্দ্রে ভোটারদের পাওয়া যাচ্ছে না। আবার স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে জমজমাট হয়েছে এই কারণে যে শাসক দল তারা নিজেরাই, কেউ বিদ্রোহী, কেউ স্বতন্ত্র, কেউ নৌকা প্রতীকে নির্বাচন করছে। একটা কামড়াকামড়ি অবস্থা, যেই জিতবে সেই হবে সেখানকার ক্ষমতাধর ব্যক্তি। এবং এই নির্বাচনের উদ্দেশ্যটা কি সেটা আপনারাই ভালো করে জানেন। এখানে কতখানি নীতি আদর্শ দলের জন্য বহন করে বা দলকে রিপ্রেজেন্ট করে কি করে না সেটা আপনারা জানেন। অনেক রকম টাকার খেলা হচ্ছে, যাক সেই ব্যাখ্যাই দিতে চায় না। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কিন্তু জল অনেক দূর গড়িয়েছে। ইতিমধ্যে কয়েকটি দল কিন্তু তারা মাঝারি বা ছোট হলেও তারা নীতিগত অবস্থান কিন্তু পরিষ্কার করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের যে দল, তারা প্রত্যাখ্যান করেছে। বাসদ বলেছে যে তারা এই সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতির মূল্যবান সময় নষ্ট করতে চায় না। সিপিবি বলেছে অর্থহীন। প্রত্যেকেই বলছে যে তারা এর আগে দুটি সংলাপে অংশ নিয়েছে, কিন্তু ফলাফল একই। অর্থাৎ সরকার যেভাবে চেয়েছে সেইভাবেই নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে। এখন এই রাজনৈতিক দলগুলো যদি এইরকম একটি নীতিগত অবস্থান নিয়ে যদি বর্জন করে, তখন বিএনপি কি করবে? যদিও বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত আছে যে সংলাপে অংশ নেওয়া, কিন্তু কেউ কেউ আবার মনে করেন যে আলোচনার দরজা বন্ধ করা উচিত না। বিএনপির যেই বক্তব্য, তারা কি কারণে সংলাপকে অর্থহীন মনে করে, সেই কথাটা যদি রাষ্ট্রপতির কাছে যদি বলে আসতে পারে,
অথবা যদি নির্বাচনকালীন সরকারের কথা যেটি বলছে তারা, সেই কথাটাও যদি তারা উপস্থাপন করে, তাহলে ক্ষতি কী? যুদ্ধর ময়দানেও তো আলোচনা চলে, সেভাবে গেলে কি বিএনপি খুব লস করবে? আবার বিজেপির চেয়ারম্যান আন্দালিব পার্থ একসময় 20 দলীয় জোটের শরিক ছিল, তিনি কিন্তু আবার একটি কথা বলেছেন, যদি সংসদে থাকা যায় তাহলে কেন সংলাপে থাকা যাবে না? সংসদে তো এই সংসদকে তো বিতর্কিত মনে করে বিএনপি, যার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েও তিনি শপথ নেননি। সেই আসনে উপনির্বাচন হয়েছে, কিন্তু বিএনপি বর্জন করেছে। বিএনপি অনেকটা বাধ্য হয়ে অথবা চাপের মুখে, যেভাবেই হোক না কেন, তারা গেছে সেখানে, যে তারা কথাবার্তা বলছে। এখন কথা হচ্ছে যে বিএনপি তো সংসদে আছে আইনগতভাবে, তো তাহলে সংলাপে যাবে না কেন? সেখানেও তো সংসদে যে প্রতিবাদ করছে বিভিন্ন ইস্যুতে বিএনপি, তাহলে রাষ্ট্রপতির সংলাপে যে সেখানে কেন বলবে না? এরকম একটি প্রশ্ন কিন্তু আছে। কিন্তু স্থায়ী কমিটির সিদ্ধান্ত আবার কয়েকটা রাজনৈতিক দল বর্জন করার ফলে কিন্তু একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে যে কেন এই যাওয়ার মধ্য দিয়ে তো আবার একটু নিজেদের নমনীয়তা প্রকাশ পাবে। তো সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে কেউ মনে করছেন যে না, এই সংলাপে যাওয়ার কোনো অর্থ নেই, বরং সংলাপে না গেলে সরকারের উপর একটি চাপ তৈরি হবে এবং গণতন্ত্রের প্রশ্নে কিন্তু আন্তর্জাতিক একটি অবস্থানও আপনারা নিশ্চয়ই দর্শক লক্ষ্য করছেন। গণতন্ত্রের ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপ, কানাডা, অন্যান্য দেশগুলো কিন্তু বেশ কঠোর হচ্ছে। অর্থাৎ গণতন্ত্রের নামে গণতন্ত্রহীন যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে যারা গণতন্ত্রকামী দেশগুলো, যারা নিজেদেরকে মনে করে, তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। ফলে এইরকম একটি রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশে একটি নিষেধাজ্ঞা এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলো কিন্তু ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। ফলে এই অবস্থায় সংলাপে যাওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক ফলাফল কী হতে পারে, এটি নিশ্চয়ই রাজনীতিকরা ভালো জানেন, তারা আলাপ আলোচনা করবেন। তবে আমরা সেই বিষয়টি লক্ষ্য রাখব এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কী হয় সেই বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে দর্শক হাজির হব। এবং অনুরোধ করছি, আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যেই বিষয়ে বক্তব্য রাখলাম সেই বিষয়ে আপনারা মতামত দেবেন। আপনাদের মতামত নিয়ে আমি আবারও পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।